বিসমিল্লাহির রহমানির রহিম। কাকতরা উপন্যাসটি আমি পড়ছি। কাকতরা উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। রাত পোহালে দিনের আলো, সূর্য ডুবিলে আঁধার, ওর কাছে দুইটি সমান। হাটে মাঠে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে সে কোথায় যায় সে হিসাব রাখে না। ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান। মনে করে যেদিকে চোখ যায় সেদিকে ওর জন্য রাস্তা খোলা। পথ ওকে ডাকে, আয়। ও হেসে বলে, এই তো এসেছি, দেখ আমাকে। পথ ওকে দেখে, মাঠঘাট ওকে দেখে। ওর মনে আনন্দ দুপায়ের পথের ধুলা মাখে। কিসের সে ওর আনন্দ, কিসের সে কান্না, কেউ বুঝতে পারে না। ও বুঝে অনেক। মাথার উপর সবার মাথার উপর দিয়ে ওর দৃষ্টি শুয়ে যায়। ও তাকিয়ে বলে, দেখ আমাকে। সবাই ওকে দেখে, ওকে দেখে কারো ফুরায় না। এই দিন যাপন ওর কোনোই কষ্ট নেই। ঘুমাবার জায়গা নেই তো কি হয়েছে? দোকানের বারান্দা আছে, গাছতলা আছে, হাটের চালা আছে, গাঁটে পাতা নৌকা আছে। নৌকায় ছুঁয়ে ভেতর দিব্যি ঘুমিয়ে থাকা যায়। আর সেসব কিছুই না পেলে গেরস্তের বাড়ির কাছাকাছি বারান্দা আছে, আছে দরজাবিহীন ডেকির ঘর। টুক করে ঢুকে পড়ে গুটিসুটি শুয়ে থাকা যায়। গেরস্তের উঠানের খড়ের গাদা আছে, খড় বিছিয়ে শুয়ে পড়লে কেউ দেখতে পায় না। অনেক রাতে ঘুম ভাঙলে মাথার উপর তারা ভরা আকাশটা দেখতে পায়। পাশ ফিরে শোয়ার সময় টের পায় নেড়ি কুকুরটা খড়ে রুমের গা ডুবিয়ে ওর পাশে শুয়ে আছে। ওকে নড়তে দেখে আলতো করে গা চেটে দেয়। ভালোই লাগে ওর। ও আবার গভীর ঘুমে তলিয়ে যায়। এমনি রাত কাটে ওর। রাত নেই, কোনো ঝামেলা নেই। সব বেলায় বাত নেই তো কি হয়েছে? ফুল পাকুর আছে, নদীর পানি আছে, নুলুক বোয়ার মুড়ি ভাজা আছে, চায়ের দোকান আছে। কাজ করে দিলে চা বিস্কুট জুটে, ওটুকু খেয়ে রাত কাবার করে দিতে পারে। তাছাড়া কখনো শকুনো গেরস্তের বাড়িতে ছোটখাটো কাস্ট ডাক পড়ে, তখন আহার ডালের সঙ্গে জুটে, নইলে কেউ নুন পান্তা দিয়ে। কারো বাড়িতে চালের আটার রুটির সঙ্গে একটুখানি ঝোল পাওয়া যায়। বিয়ে বাড়ি হলে ভাত মাংস পাই। ওর দিন চলে যায় এমনি। এসব নিয়ে তার কোনো মন খারাপ নেই। ও বই পায় না, বই ওকে কাবু করে না। আসলে বই কি সেও জানে না। ছোটবেলা ভূতের গল্প শুনিনি সে কোনোদিন, জুজুর বই দেখায়নি। ও তো নিজের নিয়মে বড় হয়েছে। যে ছেলে নিজের নিয়মে বড় হয়, বইয়ের সঙ্গে তার দেখা হয় না, বই আড়াল থেকে যায়। তাই ছেলেটি চারদিকে খোলা চোখে তাকাতে পারে। কোনো বইয়ে ওকে চোখ বুজে ফেলতে হয় না। ভীষণ সাহস ওর। কেউ যদি জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস বুধা? বুধা উত্তর দিয়ে সোনার ঘরে যায়। সেটা কি? ও হাত উল্টে পা বাড়ায়। ওর প্রশ্নের জবাব ও কাউকে দেয় না। যার ঘর নেই তো চারদিকে তো তার সোনার গড়ি থাকে, এটা কি বলে দিতে হবে? মাঝে মাঝে লোকজন এমন বোকার মতন প্রশ্ন করে, দেখে ওর হাসি পায়। হাসতে হাসতে নিজেকে বলে, মানুষের বোকামির সীমা নেই। ও তাইরে নাইরে করতে করতে পথে হাঁটে, গান গায়। গান গেয়ে বুক উজাড় করে দেয়। গান ওর ভীষণ প্রিয়। আখড়ার গান শুনে ওর গান শিখে। একবার শুনলে গাইতে পারে। ওর মনে হয় যার ভেতরে গান থাকে সে অনেক কিছু করতে পারে, সে একটা ভালো মানুষ হয়। এসব ভাবতে ভাবতে ও পথের ধারে বসে পড়ে। ওর পায়ের কাছে মরা শামুকের খুল পড়ে থাকে। ও বুড়ো আঙ্গুলের মাথায় সেটা তুলে নিয়ে নাচতে থাকে। নাচতে নাচতে ও ঘাসের উপর শুয়ে পড়ে। ওর পা উঠে থাকে আকাশের দিকে। ও হাত দিয়ে রোদ আড়াল করে, ভাবে এমন মজার খেলা বুঝি আর হয় না। ও হাতের ফাঁক দিয়ে দেখতে পায় শামুকের খুলটা ওর বুড়ো আঙ্গুলের টুপির মতন লাগছে, লোহার টুপি। বুড়ো আঙ্গুলটা যদি একটা মানুষ হয়, তাহলে খুলটা মানুষের পায়ের একটা অন্যরকম টুপি। মানুষটা বুঝি যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। ওর পায়ের কাছে মরা শামুকের খুল পড়ে থাকে। ও বুড়ো আঙ্গুলের মাথায় সেটা তুলে নিয়ে নাচতে থাকে। নাচতে নাচতে ও ঘাসের উপর শুয়ে পড়ে। ওর পা উঠে আকাশের দিকে। ও হাত দিয়ে রোদ আড়াল করে, ভাবে এমন মজার খেলা বুঝি আর হয় না। ও হাতের ফাঁক দিয়ে দেখতে পায় শামুকের খুলটা ওর বুড়ো আঙ্গুলের টুপির মতন লাগছে, লোহার টুপি। বুড়ো আঙ্গুলটা যদি একটা মানুষ হয়, তাহলে খুলটা মানুষের মাথার একটা অন্যরকম টুপি। মানুষটা বুঝি যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। ছেলেটা এমন ভাবনায় নিজের চারপাশে ভরিয়ে তোলে। ওর দিন এভাবে চলে। কারো খেতে কামলা কাটে, কারো গরু ছড়ায়, কারো মুঠ বয়, জেলে নৌকায় মাছ ধরে, মুদির দোকানে বসে কেনা বেচা করে, চায়ের দোকানে চা বানায়। ধান খেতে নিড়ানি দিয়ে আরো কত কি ওর কাজ। গায়ের লোকে বলে ও পাগল হয়নি, শক্ত হয়ে গেছে, জমের শক্ত হয়ে যাওয়া যাকে বলে।
চোখের সামনে মা বাবা, 4 বোন ভাই বোনকে মরতে দেখলে কেউ কি নরম হয়ে থাকতে পারে নাকি? তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না, চলার উপায় থাকে না। কলজে খুবলে খায় শকুন, ও দুঃখকে হিংস্র শকুন ভাবে। এসব ভাবলে ওর মগজের ভেতর শুনতে পায় শকুনের পাকার ঝাপটাকানি, শকুনের শক্ত চঞ্চল ঠোকরানোর শব্দ। ওর সামনে জেগে উঠে একটা ভয়াবহ কুটির রাত। কিরকম গুটগুটে অন্ধকার ছিল সেই রাতটি। নিস্তব্ধ গ্রাম, মাঝে মাঝে ভেসে আসে কুকুরের কান্না। মনে হয় কেউ যেন সেই শব্দ নিয়ে বিনু গাচ্ছে। সেই শব্দ বিনুনি পেঁচিয়ে রাখে বুকের চারপাশে। হঠাৎ করে কোনো বাড়িতে কান্নার রোল উঠলে ওর মনে হয় আকাশ ফুটো হয়ে একটা কঠিন বজ্রপাত ঘটে যাচ্ছে একের পর এক। ঘরের ভেতর ওর বাবার শরীর মুচড়াতে থাকে, মুচড়াতে মুচড়াতে চির হয়ে যায় চোখের মনি। ঘরে একটি মাত্র কুপি, ফুরিয়ে আসছে তেল। ঘরের কেরোসিন নেই যে কুপিতে আরেকটু তেল দেওয়া যাবে, কিংবা কুপিতে তেল দিতে হবে। পাশের ঘরে চাচির কাছে গিয়ে তেল চেয়ে আনতে হবে, এমন কিছু চিন্তা ও করতে পারেনি সে। তখন তো এসব ভাবনার সময় নেই। ও দেখতে পায় এক পাশে পড়ে আছে মা, তার বুকে ছোট তিনু। তিনুর বয়স 1.5 বছর, রোগা প্যাকটিন মতন শরীর, বোঝা যাচ্ছে না যে বেঁচে আছে কিনা। ও তিনুর গায়ে হাত দিয়ে শিউরে উঠে, ঠান্ডা হয়ে গেছে শরীর। ওর বুকটা ধক করে ওঠে। তিনু ওর কোলে উঠতে খুব ভালোবাসত। ওকে দেখলে 2 হাত বাড়িয়ে আ শব্দ করত। ও ওকে বুকে নিয়ে উঠানে নেমে যেত, ঘুম পাড়ানির গান গাইতো, ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত তিনু। এখনো কি করবে? তিনুর জন্য কি একটা গান গাইবে? গান শুনে কি জেগে উঠবে তিনু? ওর গড়াচ্ছে শিলু আর তালেব। ওর ছোট দুজন পিটাপিটি। ওদের সঙ্গে তো ছেলেটির খেলাধুলা করে, ঘুরে বেড়াইছিল কত। কখনো ফুল পাকুড় ভাগাভাগি করে ঝগড়ায় বেঁধে যেত। কতদিন দুজনকে 2-4 গা লাগিয়েছে সে কথা মনে করে বুক ফেটে যায় ওর। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগেই ও দেখতে পায় ছোট ভাই বোন দুটো একে অপরের জড়িয়ে ধরেছে। তারপর শেষ। রাত পোহানোর আগেই বিনু চলে যায়, মাত্র কয়েক ঘন্টা, অথচ ওর জীবনে আকাশ পাতাল উত্থাল হয়ে হওয়ার সময়। বিনু ওর পিটাপিটি বোন, কত স্মৃতি ওর সঙ্গে, এত কিছু বলবে কি করে? সে বিনু আর নেই। বিনুটার চোখ বুঝে গেছে, আর কখনো ওই চোখ জোড়া খুলবে না। অপূর্ব ছিল বিনুর চোখ দুটি, যেন পুরো একটা বিল ঢুকে আছে ওর চোখে। বিনু হাসলে মনে হতো বিলের জল ঢেউ বয়ে যাচ্ছে। ওর সামনে পুরো বাড়িটা স্তব্ধ হয়ে গেছে। একসময় রাত পায়, সকাল হতে ঠান্ডার নিষ্পান শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমের শক্ত হয়ে গেছে। ও বুঝে যায় জমের শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু। ও খাটতে পারে না, নিজেকে আঁচড়াতে পারে না, অনুভব করতে থাকে ওর পায়ের নিচে থেকে শক্ত হয়ে যেতে শুরু করে। সে বুধ ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, উরু, কোমর, পেট, বুক ইত্যাদি হয়ে গেছে। ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে। সেবার কলেরায় মহামারীতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করে কিভাবে বেঁচে গেলি। সেই মৃত্যু অন্ধকার রাতের কথা মনে করলে ওর আর কোনো বই থাকে না। বুঝতে পারে না গায়ের লোক ওকে পাগল বলে কেন। আসলে তো একটা সাহসী বালক হয়েছে। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে 2 হাত দুপাশে সোজা করে জামাটা মাথায় বেঁধে কাকতোরার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দেখতে পায় কানের পাশে দিয়ে উড়ে যায় বলতা। বুকের একটা শব্দ তরঙ্গে উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে। ওর মনে হয় ওটা বলতার ডাক নয়, শব্দটা ওর চাচির কণ্ঠ। চাচি ওকে সকালে মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেতে দিয়ে বলেছে, রোজ রোজ কেবল ভাত খেলা, ঢেঙ্গা তো কম হসনি, কামাই করতে পারিস না রে বাপু। কামাই? ভাত খেতে খেতে ও শব্দটা নিয়ে নাড়াচাড়া করে। শক্ত হয়ে থাকা মগজের গায়ের শব্দটা ঠুকুর খায়। তোর বাপ মা তো মরে খালাস, এখন জ্বালা আমার। পরের ছেলে বোঝা টানতে পারি না রে বাপু। শোন বোধা, তুই তো দেখতে পাচ্ছ যে তোর চাচার রোজগার নেই। তোর 8 জন চাচাতো ভাই বোন দিন চলে না। অদ্ভুত, ও নীরবে ভাত খায়। পুরা মরিচ ডালে ডলে ডলে ভাত লাল করে ফেলেছে। আশ্চর্য, জালের ওর জিভটা পড়েছে না।
কেমন অদ্ভুত স্বাদ হয়ে ভাতের লাল দলা দলা গলা নিয়ে নামছে। শুধু ওর চোখের পানি আসতে চায়, কিন্তু সে পানিও বাধা পায়, গড়ায় না। চাচির খানিকটা দমকের সুরে বলে, কি রে, কথা বলিস না যে? আমি কামাই করব। চাচির চোখ উজ্জ্বল হয়ে যায়। সত্যি তুই কামাই করবি রে বুধা? নিজের বোঝা নিজেই লইবি? সত্যি? তাহলে তুই আমাকে মুক্তি দিবি? হ্যাঁ, সত্যি। মুক্তি শব্দটা শুনে ও হুচটকায়। গলায় বাত আটকে গেলে ও জোরে জোরে কাশতে থাকে। চাচি ওকে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খা বাপু। এতে অল্প কেন যে তোর চোখ লাল হয়ে যায়? ছোটবেলা তুই খুব লক্ষ্মী ছেলে ছিলি, একদম মায়ের নেওটা। এক রাতে মানুষগুলো মরে যাওয়ার পর তুই যে কেমন হয়ে গেলি, কিছুই হলে তোর চোখ লাল হয়ে যায়। সত্যি আমার চোখ লাল হয়ে যায়। হারে সত্যি, একটু মিছে বলছি না। আমি ভেবেছিলাম আমার চোখটা পাথরের চোখ হয়ে গেছে, কিন্তু দেখতে পাই না চাচি। না রে না, সে যে কেমন লাল আমি তোকে বোঝাতে পারবো না। তখন তোকে দেখলে আমার সালাম করতে ইচ্ছা করে। মন হয় তুই আমার মুরব্বী, হয় আমার বাবা, না হয় আমার চাচা। কেন যে আমাকে লজ্জা দেন চাচি? তোকে লজ্জা দিতে চাই না রে। আমার কি সাধ্য যে ওর চাচির কথা শেষ করতে পারে না? আঁচলে চোখ মুছে তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, সেদিকে ওর খেয়াল নেই। চাচির কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়। মনে হয় নিজের সেই বুলতাটার মতন শব্দ করতে করতে উড়ে যাচ্ছে। বাসনের বাকি বাটটুকু ধীরে সুস্থে শেষ করে বুঝে যায় যে ওর কোনো বই নেই। ও কতবার এমন করে নিজেকে আবিষ্কার করে, কতবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে ওর বই নেই। আজ ওর বাড়ি আনন্দের দিন। লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ির থেকে বেরিয়ে আসে। ও আর কখনো ওই বাড়িতে থাকার জন্য ফিরে যায়নি। গিয়েছে চাচির সঙ্গে দেখা করতে, কখনো ছোট ভাই বোনগুলোর ফুল পাকুড় ভাগ দিতে গিয়েছে, বারান্দায় বসে গাল গল্প করেছে, চাচির আঁচল দিয়ে ওর মুখের ঘাম মুছিয়ে দিয়েছে, বোনেরা পানি দিয়েছে, গুড় মুড়ি দিয়েছে। ও কখনো খেয়ে কখনো খায়নি। শুধু ওর মনে হয়েছে ও গেলেই কুন্তির চোখ ছলছল করত। ও একটা কথা বলতে পারত না, চুপচাপ বসে থাকতো, অপলক তাকিয়ে থাকতো। ওই বাড়িতে গেলে ওর বুক বার হয়ে যেত। ওর শক্ত হয়ে যাওয়ার বুকের বোঝা আর বাড়াতে চায় না। যেদিন ও চাচির বাড়ি থেকে একেবারের জন্য বেরিয়ে এলো, সেদিন ভেবেছিল সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি? সম্পর্ক কি ভাঙ্গা যায়? ছেলেটি উত্তর পায় না, বুঝতে পারে না সম্পর্ক কি। বাবা মরে গেলে কি চাচির পর হয়ে যায়? অত চাচাতো বোন ছোট কুন্তির সম্পর্কে অধিকার নিয়ে ওর সামনে। কেন যে আমাকে লজ্জা দেন চাচি? তোকে লজ্জা দিতে চাই না রে। আমার কি সাধ্য যে? ওর চাচির কথা শেষ করতে পারে না। আঁচল চোখ মুছে তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, সেদিকে ওর খেয়াল নেই। চাচির কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়। মনে হয় নিজেই সে বুলতাটার মতন শব্দ করতে করতে উড়ে যাচ্ছে। বাসনের বাকি ভাতটুকু ধীরে ধীরে সুস্থে শেষ করে বুঝে ওর চাচির কথা শেষ করতে পারে না। আঁচলে চোখ মুছে তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, যেদিকে ওর খেয়াল নেই। ওর চাচির কথা শেষ করতে পারে না। আঁচলে চোখ মুছে তারপর ওর চাচির কথা শেষ করতে পারে না। আঁচলে চোখ মুছে তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, সেদিকে ওর খেয়াল নেই। চাচির কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়। মনে হয় নিজের সেই বলতাটা মতন শব্দ করতে করতে উড়ে যাচ্ছে। বাসনের বাকি ভাতটুকু ধীরে সুস্থে শেষ করে
বুঝে যায় ওর কোনো ভয় নেই। ও কতবার এমন করে নিজেকে আবিষ্কার করে, কতবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে ওর ভয় নেই। আজ ওর বাড়ি আনন্দের দিন। লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে। ও আর কখনো সে বাড়িতে থাকার জন্য ফিরে যায়নি। গিয়েছে চাচির সঙ্গে দেখা করতে, কখনো ছোট ভাই বোনগুলো ফুলপাকড় ভাগ দিতে গিয়েছে, বারান্দায় বসে গাল গল্প করেছে। চাচির আঁচল দিয়ে ওর মুখ ঘাম মুছিয়ে দিয়েছে, বোনেরা পানি দিয়েছে, গুড় মুড়ি দিয়েছে। ও কখনো খেয়েছে, আবার কখনো খায়নি। শুধু ওর মনে হয়েছে যে কুন্তির চোখ ছলছল করত। ও একটি কথা বলতো না, চুপচাপ বসে থাকতো, অপলক তাকিয়ে থাকতো। ও বাড়িতে গেলে ওর বুক বার হয়ে যেত। শক্ত হয়ে যাওয়া বুকের বোঝা আর বাড়াতে চায় না। যেদিন ও চাচির বাড়ি থেকে একেবারের জন্য বেরিয়ে এলো, সেদিন ভেবেছিল সম্পর্ক ভেঙে দেওয়া মানে কি মুক্তি, সম্পর্ক কি ভাঙা যায়? ছেলেটি উত্তর পায় না, বুঝতে পারে না সম্পর্ক কি। বাবা মরে গেলে কি চাচি পর হয়ে যায়? বাবা মরে গেলে কি চাচি পর হয়ে যায়? অথচ চাচাতো বোন ছোট কুন্তির সম্পর্কে অধিকার নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল। সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার পরে কাঁদতে কাঁদতে ওর পেছে পিছে এসেছিল, বলেছিল, তুমি যেও না বুধাভাই। ওর কুন্তির কথা ফিরে তাকায়। কুন্তির কান্না ভেজা কণ্ঠস্বর শুনেও ওর চোখ থেকে লাল আভা মুছে যায়। ও বুঝতে পারে ওর বুকের ভেতরটা জখম হয়েছে, ক্ষত থেকে মুক্ত পড়েছে। আশ্চর্য, সম্পর্ক এমন! কুন্তি না হয়ে আর কেউ হলে কি এমন কষ্ট পেত? কুন্তি ওর হাত ধরে বলেছে, তুমি যেও না বুধাভাই। যাব না? হ্যাঁ, যেও না। কেন? তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? কুন্তি কণ্ঠস্বর এক মুহূর্ত যেন বদলে যায়। ওর মনে হয় এই কণ্ঠস্বর ওর কাছে নতুন আবিষ্কার। ও কুন্তির মাথায় হাত বুলিয়ে বলে, আজ যাই, আর একদিন আসবো। কবে আসবে? গায়ে তো থাকবে। যখন মন চাইব তখনই আসবে। এটা কি আশা হলো? এটা আশা হলো না। একটু ভালো আসা যায়, আশা না? ভালো আসা কি আমি তো জানি না কুন্তি। তারপর খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি একদিন ভীষণ ভালোভাবে আসব। কবে? খুশিতে কুন্তির দু চোখ উজ্জ্বল হয়ে উঠল। কবে আসবে বুধাভাই? তোর বিয়ের সময়। বিয়ে? আমার তো বিসমিল্লাহির রহমানির রহিম। কাত্তরা উপন্যাসটি পড়ছে। দেখবি লাল টুকটুকে বর আসবে তোমার মতন। দুধ বোকা, আমার মতন হবে কেন? আমি কি একটা ছেলে হলাম? আমি তো এখন পথের ছেলে, এতিম। অনেক সুন্দর, অনেক ভালো বর পাবি তুই। কুন্তির চোখ দিয়ে জল জল করে জল গড়ায়। ও কাঁদতে কাঁদতে বলে, তোমার মতন কেউ ভালো নয়। বুধা বলে, আমি যাই রে কুন্তি, তুই বাড়ি যা। চাচি দেখলে তোকে বকবে। আমি যাই, আমি চাই না আমার জন্য তোকে বকা খেতে হোক। কুন্তির পথের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে। ছেলেটি পেছনে তাকায় না। ওর মনে হতে থাকে কুন্তি যেন চিৎকার করে বলছে, তোমার মতন কেউ ভালো নয়। ও বুঝতে পারে না, ও যদি এতই ভালো হবে তবে চাচি কেন ওকে সইতে পারলো না? তাহলে সম্পর্কটা কি এমন যে কারো কাছে ভালো, কারো কাছে খারাপ? ভাবতে ভাবতে ও মাঠের মাঝখানে কাঠতোড়া হয়ে দাঁড়িয়ে থাকে। এটা ওর খেলা। এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ও মানুষের আদর পেতে চায়। এই খেলা খেলতে খেলতে ওর বড় হতে চায়। ও দেখে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে এক সময় ওর মাথার উপর শকুনের ছায়া নেমে আসে। ওকে দেখলে শকুনের বুঝি মনে হয় মরা মানুষ, তাল গাছের উপর থেকে সাই করে উড়ে আসে। আসলে কাঠতোড়ার ভেতরেও গায়ের বেশিরভাগ মানুষকে দেখতে পায়। ওরা এমনই। কাঠতোড়া ছন্ন ছাড়া পথঘাটের হাট বাজারে বাড়ি নেই, পেট ভরা ভাত নেই, শুধু গায়ের কয়েকজন মানুষ শকুনের মতন। কাঠতোড়া ওদের বই তটস্থ থাকে। গায়ের লোকে ওর নাম দিয়েছে কাঠতোড়া। নলুক বা ডাকে ছন্ন ছাড়া। হরিকাকুর জালে প্রচুর মাছ উঠলে ওর দিকে তাকিয়ে ফোকলা গায়ে হেসে বলে মানিক রতন। পাকা ধান কাটার সময় জয়নাল চাচা ওকে বাবা ছাড়া কথাই বলে না। সোনার বাবা। হাটের দিন ডালা ভরা বাজার নিয়ে বাড়ি ফেরার পথে হাসিম মিয়া বলে, হুকন বাবু,
লোকটা বেশি সওদা করতে অনেকদিন ও বুড়িকে গোবর করিয়ে দিয়েছে। ওর তো অনেক নাম। ওর মনে হয় ভালোই তো, যার যার যা খুশি সেই নামেই আমাকে ডাকুক। একজনের অনেক রকম নাম থাকলে সেই রকম নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হতে পারে। ওর মনে হয় ভালোই তো, যার যা খুশি সেই নামে আমাকে ডাকুক। একজনের অনেক রকম নাম থাকলে সেই সব নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হতে পারে। ও অনেক রকম মানুষ হতে চাই কেন? যেমন কুন্থির ভাবনার মতন ভালো, নোলক বর ভাবনার মতন সাহসী, চাচির কথার মতন লাল চোখের মানুষ, বড়া মাছের জাল টেনে তুলতুলে হরিকাকুর দুচোখে বিস্ময় দেখা হয় একটি শব্দ শক্তিশালী। আর কি? বিশ্বাস, হা। পরোপকারী, হা। সহৃদয়, হা। বন্ধুত্ব স্বরূপ, হা। আর কি? সবকিছু। ও ভাবতে ভাবতে ছুট দেয়। মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে, নদী পেরিয়ে ছুটতে থাকে। ওর কল্পনা বেসে ওঠে তেপান্তরের মাঠ, পক্ষীরাজ, গোড়া, 7 সমুদ্রের 13 নদী। এভাবে ওর দিন ভালোই কাটছে। চাচির প্রতি ও কৃতজ্ঞতা হয়ে ওঠে। ভাবে চাচি ওকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে। কি মজা! স্বাধীন মানুষ। ও স্বাধীন মানুষ বলতে বলতে বাজারে এলে হাবু দোকানদার বুড়োকুসকে জিজ্ঞাসা করে, কি বলছিস রে বোদা? স্বাধীনতা। দুর্বোকা ছেলেটি গাড় বাঁকিয়ে বলে, স্বাধীনতা ভীষণ আনন্দের। স্বাধীনতা খুব দরকার। আমি তো এখন স্বাধীন মানুষ। দোকানদার নিজের কাজে মন দিতে দিতে বলে, ছেলেটির পাগলামি শেষ হলো না। একদিন ও কাকতলার খেলার সময় দেখতে পায় গায়ের মিলিটারিরা এসেছে। ও আগেও শুনেছে দেশে যুদ্ধ লেগেছে, মিলিটারি শহরে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু মিলিটারিরা কেমন তেমন কোনো ধারণা ওর ছিল না। থাকবে বা কি করে? এর আগে গায়ে তো কখনো মিলিটারি আসেনি। এসেছে পুলিশ দেখে ওর ভয় লাগেনি। ওর তো পুলিশের গায়ে রবি চোরকে ধরে নিয়ে যাওয়ার সময় ওরা অনেক ছেলে মেয়ে ওদের পিছে পিছে থানায় পর্যন্ত গিয়েছে। হল্লা করে যেতে সেবার ওর বেশ মজা লেগেছে। কিন্তু এবার মিলিটারি আসে জিপে করে। গুলি ছুটতে ছুটতে বুটের শব্দ জুনে চর চর শব্দের ফুটছিল, যেন সেখানে পা পড়ছে সেই মাটি ফেটে চৌচির হয়ে ফুটছে। ওর দূরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বড় সড়কের মাঝ বরাবর মিলিটারি জিপ থেকে ওর ঝাঁপিয়ে নামে। ও ওদের বাজারের দিকে ছুটতে যেতে দেখে ও ধান গাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে। একটু পর পর মাথা উঠায়। কোন দিকে গেল লোকগুলো? পরক্ষণে বেশে আসে আর্তনাদ। একটু পর বাজারের চালাগুলো ধাউ ধাউ পড়তে থাকে। ও আতঙ্কে ধান খেতে কাদায় মিশে যায়। অবাক কাণ্ড, ও বুঝতে পারে না ওর মাথার মধ্যে দিয়ে দূরত্ব অনেক কিছু পার হয়ে যাচ্ছে। মিলিটারি চলে গেল। ও ছুটে বাজারের সামনে এসে দাঁড়ায়। কেউ হয় আগুনে পড়ে, নয় গুলি খেয়ে মরছে। অনেকে মারা যায়নি, কিন্তু আহত হয়েছে। যারা বেঁচে আছে তারা ছুটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করছে। ও নিজেও একটা মাটির খাড়ি নিয়ে ডোবা থেকে পানি আনে। পানি আনতে আনতে ওর রাগ বাড়তে থাকে। ও মনে মনে ফুঁসতে থাকে। প্রতিশোধ নেওয়ার কথা ওর বুকের ভেতর টুপডাপ শব্দ তুলে। এক সময় আগুন নেভে গেলে আধাপোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর দু চোখ লাল হয়ে থাকে। একজন ওকে বলে, কি হয়েছে রে বোদা? কিন্তু কিছু না। আগুনের ধোঁয়া তোর চোখ লাল হয়ে গেছে। আমার কিছু হয়নি। আমার সঙ্গে চল, আমার বাড়িতে থাকবি না। আমি মেয়ে বাজারে থাকবো। আধাপোড়া ঘরের ছাদের নিচে আমি ঘুমাতে পারবো। লোকটা হা করে থেকে মুখ বেঁকিয়ে বলে, তুই মানুষ হবি না। মানুষ হব না বলতে বলতে ও আবার ছুটে যায়। ওর বুকের ভেতর ভীষণ কিছু গজিয়ে উঠলেও নদীর ধারে গিয়ে দাঁড়ায়। কান পেতে নদীর কুলকুল ধ্বনি শুনতে পায় সে। জলের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলে ওর দৃষ্টি জমাট হয়ে যায়। পরের দিন গায়ের অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে। ও প্রথমে নোলক বুয়ার কাছে ছুটে যায়। গিয়ে তো চক্ষু চমক ঘাস। নোলক বুয়ার বাধা ছাড়া শেষ। ও কোথায় গেল তার মুড়ি বাজার সরঞ্জাম? মুড়ির টিনগুলো ঘরের চালায় ঝুলছে। বেবুনোর আগে নোলক বুয়া ওকে জড়িয়ে ধরে, ছন্ন ছাড়া আমার সঙ্গে চল। কোথায়?
যেদিকে দু চোখ যায়, কোথাও না একটু আশ্রয় তো জুটবে, কিন্তু কেন যাব? নলকবা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মোটাসুটো শরীরটা পড়ে না। প্রবল বিস্ময়ে বলে, এখন কি জিজ্ঞাসা করার সময়? প্রশ্ন করছিস যে? দেখলি না কত কি ঘটে গেল? ওরা তো আবার আসবে, তখন যাকে পাবে তাকেই মারবে। আমরা কেউ বাঁচব না। সবাই গেলে গায়ে কে থাকবে? সোনার ছেলের কথা। এখন কি এত কথা বলার সময়? তোর হয়েছে কি বলতো? বাপ মা ভাই বোন সব তো গেছে। এখন কি তোর নিজের যাওয়ার শখ হয়েছে? ও নলকবার সঙ্গে কথা বলে না। নলকবা ওর কথার উত্তর দেয় না। নলকবা কাজে ব্যস্ত হয়ে যায়। ও নিঃশব্দে বেরিয়ে আসে। ও তো জানে কেউ না থাকলেও সে একাই থাকবে। কেন পালাবে? যে পালায় সে তো বেতু, বোকা। সবার তো উচিত গায়ের থেকে লড়াই করা। লড়াই বলতে বলতে হাঁটতে শুরু করে। অনেকে তখন পথে নেমেছে। ও সবার সঙ্গে কথা বলতে পারে না, কারণ তারা কেন পালাবে? যে পালায় সে তো ভীতু, বোকা। সবার তো উচিত গায়ে থেকে লড়াই করা। লড়াই বলতে বলতে সে হাঁটতে শুরু করে। অনেকে তখন পথে নেমেছে। ও সবার সঙ্গে কথা বলতে পারে না, কারণ তারা ওর দিকে তাকানোর সময় পায় না। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত। বয়ে আতঙ্ক। ওরা পালাচ্ছে। বড় জাম গাছটার নিচে দেখা হয় হরি কাকুর সঙ্গে। বেচারা লুট বহরের বোঝা কহিল। হরি কাকুর জন্য ওর ভীষণ মায়া হয়। কতদিন ধরে কাকিমা অসুস্থ, ঠিক মতো হাঁটতে পারছে না। কাকিমা ওকে দেখে হাউমাউ করে কেঁদে বলে, দেখ তো মানিক রতন, এই বয়সে কেউ কি বাড়িঘর ছেড়ে বেড়াতে পারে? কেঁদো না কাকি, পালাও, তোমাদের বাঁচতে হবে তো। তুমি তো লড়াই করতে পারবে না, শুধু শুধু ওদের হাতে মরবে কেন? তোমার বোঝা আমাকে দাও কাকু, আমি তোমাকে কটা পথ এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিবি কেন মানিক রতন? তুই আমার সঙ্গে চল। তোকে গায়ে রেখে যেতে আমার মন চায় না রে। তোমার সঙ্গে আমি কেন যাব? গায়ে থাকবে কে? তোমার পিঠে দেখবে কে? চলো, তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। দেরি হয়ে যাচ্ছে। বেলা বাড়লে রোদে তোমাদের কষ্ট হবে। আমি তো চাই যে তোমাদের যেন কষ্ট না হয়। হরি কাকু ওর মাথায় বোঝা দিয়ে সোজা হয়ে হাঁটতে থাকে। বড় সড়কের ধারে এসে বলে, এবার তুই যা রে বুদা, এখন আমি পারবো। ফিরে এসে তোর সঙ্গে আবার দেখা হবে তো মানিক রতন। হবে গো হবে, বাড়ছ কেন? ছেলেটি হরি কাকুর চলে যাওয়া দেখে, কত বয়স হলো কাকুর, হেঁটে যেতে পারবে তো, নাকি পথের ধারে মরে পড়ে থাকবে? তখন কে ওকে মানিক রতন লাগবে? ওর চোখ বেজে ওঠে। ফেরার পথে দেখা হয় রানীর সঙ্গে। ওদের পুরো পরিবার চলে যাচ্ছে। রানী বই জোরানো কণ্ঠে বলে, যাচ্ছি রে কাকতোরা, যা, ফিরে এলে দেখা হবে। ঠিক মতো যাস, বই পাস না। তুই কিন্তু আর কাকতোরা খেলা খেলিস না, মিলিটারি গুলি করতে পারে। দুষ্টুমি করিস না কাকতোরা, তোকে নিয়ে আমার ভীষণ বই। তুই যে কি গটিয়ে ফেলবি কে জানে। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই তোর পথে যা। তুই তো একটা ভিতুর ডিম, সেই জন্য পালাচ্ছিস। আমি পালাবো না, লড়াই করব। লড়াই করবি? হা হা হা, লড়াই? যা বাক। রানী দু চোখ বিস্ময়ে ছড়িয়ে বল, ইস কত বাহাদুর, যেন বীর, লড়াই করবে। সেদিনের ছোড়া ডং কত। ও আর কথা না বলে হাসতে হাসতে পা বাড়ায়। ও কোথায় যাবে? চাচির কাজ খুঁজতে শহরে গিয়েছিল 6 মাস আগে, ফেরেনি। চাচি এখন গায়ে নেই, ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে। লোক মুখে এসব খবর পাইও, চাচিও তো ওর খবর রাখে না। ও নিজের খবর নিলে বাবে খবর পাওয়া। ওই বাড়িতে কোনটি ওকে নিয়ে হয়ে আসে। মিলিটারি আক্রমণের পর 2 মাস গড়িয়ে গেছে। যারা এদিকে ওদিকে পালিয়ে গিয়েছিল, একে দুয়ে তারা অনেকে ফিরে এসেছে। শুনতে পাই অনেকে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া কোথায় ও সে জানে না, জানার দরকার নেই। নলকবার কথা খুব মনে পড়ছে।
কোথায় যে গেল কে জানে। হরিকাকেও কোনো খবর নেই। যাদের কথা জানতে চায় তাদের কোনো খবর নেই। যারা ওর কেউ নয় তারা এসেছে গা জুড়ে। ওর চাচুও ফিরে এসেছে, কিন্তু ওর সঙ্গে দেখা হয়নি। ও যায়নি ওই বাড়িতে, শুধু দূর থেকে দেখেছে কুন্তি বড় হয়েছে। ওকে দেখতে এখন অন্যরকম লাগে। এর মধ্যে গায়ের আবার মিলিটারি আসে, ক্যাম্প বানায়। ক্যাম্পের পাহারা থেকে থাকে ওদের কেউ কেউ রাইফেলের হাতে সেই ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ওদের চোখে দেখে। এমন মানুষ তো আগে কখনো দেখিনি। ওর কথা, ওরা কোথায় থেকে এসেছে, কোথায় ওদের দেশ, ওরা কি এদেশের মানুষ? এরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা বুঝতে পারে না। গায়ের বিদঘুটে লাগে ওর। ওরা এদেশের মানুষ হলেও ওদের ভাষা বুঝতে পারবে না কেন? ও নিজের মতন করে ভাবতে পারে না। কেমন বিদঘুটে লাগে। বলতাটা কোথায় থেকে উড়ে এসেছে ওর মাথায় বসে। বুবু শব্দ ওর কানে ঢোকে, যেন ফটফটে শব্দ ফেটে যাচ্ছে বাঁশ, বাজারটা পুড়ছে। সেদিনের দৃশ্যটা ওর চোখের সামনে ফর্সা হয়ে যায়। সেদিনের পর একদিনও সেই দৃশ্যটা ও নিজের মগজে খসে হতে দেখিনি। আজ ক্যাম্পের সামনে একজন সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মাথার দৃশ্যটা নতুন করে ফিরে আসে। গুলি, মুখ থুবড়ে পড়ে গেল সালাম চাচার গুলি, পড়ে গেল রবিদা গুলি, পড়ে যায় একসঙ্গে অনেকে। ধান গাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না ও। ওর শরীর কাঁপে, থরথর করে। হাজার হাজার বুলতা ওর কানের চারপাশে উঠতে থাকে। ও পড়ে যায়, ওর শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। ও আবার উঠে বসে, দেখে পড়ে যায়। মফিজ শফিস মতি, আজহার ভাই, মদন কাকু, শরীফ চাচা, আরো অনেকে। কারো নাম বলিনি ও, প্রত্যেকের নাম মনে আছে, চেহারা গেঁথে আছে বুকের ভেতর। একটা কিয়ামত ঘটিয়ে মিলিটারি চলে গেল সেদিন বিকালের গায়ে। আর সবার সঙ্গে লাশ দাফন করেছে ও। ভাসযার থেকে বাঁশ কেটে এনেছে, বড়ই পাতায় দিয়ে পানি সিদ্ধ করেছে, জানাজা পড়েছে। শুধু এই প্রথম ও কাফনের কাপড় ছাড়া কবর হতে দেখেছে। আর অনেক মানুষ একসঙ্গে একটা কবর হতে দেখেছে। ওর বারবার বলতে ইচ্ছা করেছে যে এমন করে কবর দিও না, সবাইকে আলাদা করে কবর দাও, কিন্তু বলতে পারেনি। শুধু হাবিব ভাই কাঁদতে কাঁদতে বলেছে, এই গায়ের একটা গণকবর হবে, আমরা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম? ও নিজেও কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেছিল, গণকবর কি হাবিব ভাই? এই যে সবাইকে একসঙ্গে গাদানো ভীষণ কষ্ট শব্দটা নিজের ভেতরে টেনে নেই। তারপর বিড়বিড়িয়ে বলে, প্রতিশোধ। এমন হতে পারে এই অভিজ্ঞতা হয়েছে বলে ওর কষ্ট হচ্ছে। ওর ভেতরে বুলতাটা তীক্ষ্ণ হয়ে ওঠে। ও পলকহীন সৈনিকদের দিকে তাকিয়ে থাকে, ভাবছে, ভীষণ ভাবনা। ও গম্ভীর হয়ে যায়, ভাবে, ওদের তো একদিন এই গা থেকে চলে যেতে হবে। ওরা যেভাবে এসেছিল সেভাবে একদিন ফিরে যাবে। ওদের যেতেই হবে। তবে ওদের কি জানতা ফিরে যেতে? একবার কলেরা মহামারী এ গায়ের মৃত্যুর পাত ঘটিয়েছিল। এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকম মানুষ। কলেরা 7 দিনের মাথায় চলে গিয়েছিল। এরা কি যাবে নাকি তাড়াতে হবে? কলেরা কেউ ছুঁতে পারেনি, কিন্তু এই মানুষগুলো তো ছুঁতে পারে। ওদের হাত পা, মাথা, বুক, পিঠ সব ছোঁয়া যায়। কলেরা যখন এসেছিল তখন ও ছোট ছিল। এখন তো অনেক বড় হয়েছে, গায়ে জোর আছে, সাহস আছে, বুদ্ধি আছে। তবে ছাড়বে কেন? ও বুঝতে পারে। ওর চোখ লাল হয়ে যায়। চোখ লাল হয়ে গেলে ওর ভেতর একটা কিছু করার ইচ্ছা প্রতিজ্ঞা হয়ে যায়। ও বাজারে ফিরে আসে, ভাবে কোথাও পালাবো না, দরকার হলে এই পুরা ঘরগুলোর নিচে এক শিয়ালের মতন গুটিয়ে সুটিয়ে থাকবো। ও ছাই কয়লা সরিয়ে ঘরের নিচের জায়গা করে নেয়, ঝাড়ু জোগাড় করে পরিষ্কার করে, বেশ জিমজাম হয়। নিজের ছেঁড়া কাঁটাটা বাস করে এক জায়গায় রেখে দেয়। মাদুর বিছিয়ে নেই মেঝেতে, বেশ লাগে এই পুরা ঘর। ও
উচিত হয়ে শুয়ে দুই হাত দুদিকে মেলে দেয়, ভাবে ও এখন পুরা ঘুরে কাকতুরা। এভাবে ও শীষ বাজায়, শীষ বাজাতে বাজাতে ও ঘুম পায়, ও ঘুমিয়ে পড়ে। স্বপ্নে নিজের বুকের ভেতর আনন্দের জোয়ার বয়ে যার অনুভব করে। অনেক রাত কখনো কখনো গুলির শব্দ ঘুম ভেঙে যায় ওর। ওরা কি কাউকে মেরে ফেলবে? এত রাতে কাকে? কোনো মায়ের বুক শূন্য হয়ে গেল। ও ভিড় ভিড় করে বলে, তোমরা যারা আমাদের ঘর পুরালে, বাজার পুরালে, মানুষ মারলে, গায়ের গণখবর বানালে, লোকজনকে বাড়ি ছাড়ালে, তোমরা কি এমনি এমনি চলে যাবে? একটা ঘুষিও কি তোমাদের পাওনা হয়নি? আমরা কি এতই দুর্বল? কলার আমাকে খেতে পারিনি। আমি তোমাদের জন্য বেঁচে আছি। আমার হাত দিয়ে তোমাদের একটা কিছু পাওনা হবে। ঠিক দেখো, একটা কিছু তোমাদের আমি দেব। ও ছাদের ফুটো দিয়ে তারা বড় আকাশটার দিকে তাকায়। তবে কি বঙ্গবন্ধু এই মানুষগুলোর বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন? হ্যাঁ, এরাই তারা। ও ঠিক বুঝে গেছে, কারো কাছে জিজ্ঞাসা করে না, এ কথা আর জানতে হবে না। বঙ্গবন্ধুর সাথে মাছের বাসন ও কানো দেয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল। সেই রক্ত গরম করা বাসন শুনে ও মধুকে বলেছিল, এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি। ইস, সব কত বানরে আবার ছাদে যাওয়ার সাথ। কি আমি বানর? হ্যাঁ বানর, তুই 100 বার বানর। মধু হি হি করে হেসেছিল। সেই মধু আর নেই, আগুনে পুড়ে গেছে। ও চিনতে পারেনি কোনটা মধুর লাশ। মধুর মা বাবা গায়ের আছে, এ কোনো পালায়নি। মধুর বড় ভাই মিঠু লুকিয়ে লুকিয়ে থাকে। জোয়ান ছেলেদের যে ওরা ধরে নিয়ে মারছে, এত কিছু ভেবে এর ভীষণ কান্না পায়। 2 বছর আগে সেই শীতল মৃত্যুর রাতের কথা মনে পড়ে। সেই রাতের বাবা মারা যাওয়ার পরও মা জীবিত ছিল, ওকে ডেকেছিল, বাবা বুধা, বাবা বুধারি। ওহ, সে কণ্ঠ কেমন শীতল, যেন মৃত্যুর পড়ুয়া হওয়ার বয়ে এসেছিল ওর কাছে। ও হুমড়ি হয়ে পড়েছিল মায়ের উপরে। মা, মাগো, বাবা তোকে আল্লাহ ভরসা রেখে গেলাম। বাবারে, মাগো। না, আর কখনো কথা ছিল না। আর কেউ ওকে কিছু বলেনি। টুপ টুপ করে ঝরে গেছে কেবল। গাছ ঝাঁকুনি দিলে যেমন ভুঁড়ি ঝরে পড়ে, তেমনি ও পাগলের মতো চিৎকার করেছিল। ছুটে গিয়েছিল চাচার ঘরের দরজায়, বলতে চেয়েছিল, তোমরা দেখো এই ঘরের ভেতর কি হচ্ছে। বলা হয়নি। ও মৃত্যুর পড়িয়া স্তব্ধ শীতলতায় নিঃসার বসেছিল। ভাবলে এখন ওর বুক মুচড়ায় না। শরীরটা তো জমাট হয়ে গেছে। হঠাৎ মনে হয় কে যেন ডাকছে, বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধু, এই তো আমি এখানে। ও উঠে বসে। কোথাও কেউ নেই। ও নিজের বুকের কথাই শুনতে পাচ্ছে। ফুটো ছাদ দিয়ে বাতাস ভরে যাচ্ছে ভাঙ্গা ভরে। ও বুকে ভরে শ্বাস টেনে বসে থাকে। কদিন ধরে ও খেয়াল করছে গায়ের লোকজন, টাকাওয়ালা মানুষ যারা গা থেকে পালায়নি, তারা মিলিটারির সঙ্গে বেশ যোগাযোগ করছে। ওদের ক্যাম্পের গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, ডিম একে ওকে ধরে নিয়ে যায়, ক্যাম্পের সামনে বেঁধে রেখে। নয়তো কোথায় যে গায়েব করে দেয়, ওর আজও খোঁজ পাওয়া যায় না। ও পোড়াঘরের নিচে বসে ছটফট করে। মিলিটারি তো বিদেশি মানুষ, ওরা এ গা চেনে না, ভাষা জানে না, ওদের আপন বাবা যায় না। কিন্তু দেশের মানুষ কেন ওদের সঙ্গে মিশেছে? কেন বিদেশিদের মতন আচরণ করছে? গায়ের মানুষদের ধরে নিয়ে যাচ্ছে ক্যাম্পে, তারপর ওদের লাশ খেতে উড়ে আসে শকুন। বিদেশি মানুষ এই নিজেদের মানুষের সবার উপর ওর ঘৃণা বাড়তে থাকে। ভোর হলে ও পুরা ঘর থেকে বেরিয়ে আসে। দিনের বেলা ও নিজের বুকের কথা শুনতে পায় না, রাতে ওকে তারাই বেশি। ওর ভীষণ খিদে পেয়েছে। খাবে কি? ও বাজারের মাছ দিয়ে হাঁটতে থাকে। কেউ কেউ আবার নতুন করে দোকানঘর তোলার চেষ্টা করেছে। আলী কড়াই গাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি করতে শুরু করেছে। আলী ওকে বলেছে, এই শত্রুদের না তাড়িয়ে আমি আর চায়ের দোকান বানাবো না। তুই যতদিন খুশি এই পোড়া ঘরে থাকবি। ওকে দেখে আলী ডাক দে, বোধা, এদিকে আয়।
খিদে পেয়েছে? আলী ভাই, নে চা বিস্কুট খা। এতে হবে না। খুব হবে। আমি কি কোনোদিন দুটো বিস্কুট একসঙ্গে খাই? আলী হাসতে হাসতে বলে, আমি তো জানি তুই কি হাস। দুধ খেলে তোর পেট ভরে, জ্যোৎস্না খেলে তোর মন ভরে, বৃষ্টির পানি খেলে তোর বুক ভরে, বাতাস খেলে তোর মগজ ভরে। তুই আর কি খাস রে বোদা? ও প্রবল হাসতে ভেঙে পড়ে। ততক্ষণ ওর বিস্কুট খাওয়া শেষ হয়ে যায়। ও প্রবল হাসিতে ভেঙে পড়ে। ততক্ষণ ও বিস্কুট খাওয়া শেষ হয়ে যায়। ও চায়ের কাপের চমক দেয়। আলী দেখতে পায় তৃপ্তিতে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। একে দুয়ের মানুষ এসে বসেছে। বড় গলায় কথা বলে না, চুপচাপ থাকে। দীর্ঘশ্বাস ফেলে চোখ ভিজে ওঠে। কারো কারো চোখের আগুনের ফুলকি ছুটে। কেমন করে যে তাকায় তা বোঝা যায় না। ছেলেটি মনে হয় এই গায়ের কারো এমন দৃষ্টি ও কোনোদিন দেখেনি। মানুষগুলো বদলে যাচ্ছে। একদিন সবাই মিলে অবাক হয়ে শুনে গায়ের শান্তি কমিটি হয়েছে। আহাদ মুন্সির চেয়ারম্যান। ছেলেটি বুঝে যায় গায়ের মানুষের দুর্ভাগ হয়ে গেছে। একদল আলীর চায়ের দোকানে এসে বসে, নিজেদের মধ্যে কিছু কথা বলতে চায়। অন্যদল আহাদ মধু নামে নদীতে বইতে থাকে। এখন থেকে ওর নাম যোদ্ধা। ও নিজের ভেতর জোশ অনুভব করে। এক ছুটে বড় সড়কের ধারে আসে, আর এক ছুটে নদীর ধারে যাওয়ার সময় মুখোমুখি হয় আহাদ মুন্সির। ও বিনীত ভঙ্গিতে হাত উঠিয়ে বলে, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। আহাদ মুন্সি বিগলিত হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটির সরল চেহারায় দেখে তার মায়া হয়। হাসি মুখে জিজ্ঞাসা করে, তোর নামটা যেন কি রে? মনে করতে পারছি না। আমার নাম যোদ্ধা। যোদ্ধা? আহাদ মুন্সির চোখ কপালে ওঠে। বলিস কি? তুই কি পাগল নাকি? পাশে দাঁড়ানো লোকটা ঝটপট বলে, হ্যাঁ হুজুর, একদম পাগল। আরেকজন বলে, চলেন চেয়ারম্যান সাহেব, এটা তো একটা পাগল পোলা। এই যে কলেরায় ওর মা বাবা সব মারা পড়েছে, এক রাতে সব শেষ। তারপর থেকে ওর মাথায় ঠিক নাই। আহারে, আস আমার বাড়িতে, গরু চড়ানোর কাজ দেব। পেটে ব্যথা থাকবে, কিন্তু একটা কথা চেয়ারম্যান সাহেব। কি বলবি? টাকা দিতে পারবো না বাপু, আমার পকেটে এখন টাকা নেই। আমি আপনার কাছে টাকা চাই না। আমি যার তার কাছে হাত পাতি না। কি বললি? শান্তি কমিটির চেয়ারম্যান, কিন্তু সারা দেশে যে অশান্তি। শান্তি কই? চুপ বেয়াদ্দপ। নাম রাখলেন বেয়াদ্দপ। ভালো, কেউ আমার নতুন নতুন নাম রাখলে আমি খুশি হই। বেয়াদ্দপ বেয়াদ্দপ বলতে বলতে উপতে নামে। তারপর হাহা করে হাসতে থাকে। ওর হাসি তোর আহাদ মুন্সির দোকান ভরে বাজে। লোকটা বুড়ো কুচকে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যাওয়ার কথা বলে যায়। চেয়ারম্যান সাহেব চলেন। যাব। আহাদ মুন্সি অন্য রকম কণ্ঠে বলে, হ্যাঁ যাব তো। একটা বানরের কথায় আপনি এত কি ভাবছেন? ভাবছি না তো। তাহলে চলে যাই। আহাদ মুন্সি হাঁটতে থাকে, কিন্তু বাকি পথটা যে আর কারোর সঙ্গে কথা বলে না। বিকালে চায়ের দোকানে বসে থাকার সময় ছেলেটি মনে হয় আলো আর মিঠুকে একদম একরকম লাগছে। দুজনের চেহারা অদ্ভুত ছায়ালে খুলছে। ও মনে মনে বলে, আশ্চর্য, আমি যে কথা ভাবছি ওরা ঠিক সেই কথাই ভাবছে। কেমন করে এমন ভেতরে ভেতর এক হয়ে মানুষ? এক হওয়ার এখনই তো সময়। এক হতে না পারলে এই বিদেশিদের সৈন্যগুলোকে ওদের মেরে বোধ বানিয়ে ফেলবে। গ্রামটা হয়ে যাবে একটা শ্মশান, যেখানে মানুষ থাকবে না, থাকবে মানুষের পেট। প্রাপ্তে প্রাপ্তে হিহি করে হাসে। হাসতে হাসতে মজাই লাগে। মিঠু বলে, হাসছিস কেন বোদা? ভূত? আলী ও মিঠু একসঙ্গে বলে, ভূত কি রে? আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে। না, ভুল বললাম। ভূত না, গ্রামটা ভরে যাবে মানুষের পেটে। ওরা সংখ্যা বেশি হবে না, কিন্তু ওদের বড় বড় পা, হাত মাথা দিয়ে ওরা গ্রামটা ভরে ফেলবে। কি বলছিস বোদা? হি করে হাসে ও। হাসতে হাসতে বলে, আলী বলে, আবার হাসছিস কেন? আপনাদের দুজনকে একরকম দেখাচ্ছে।
আপনারা কি দুজন না একজন? তুই তো বেশ দেড়ে ছেলে রে। আলী ও মিটু আবার হাসতে থাকে। আপনারা হাসেন কেন? আমরা তোকে বুঝতে পারছি রে কেমন। তোকে ধরলে আমরা এখানে তিনজন, কিন্তু আমরা তিনজন নয়, একজন, ঠিক না? হ্যাঁ ঠিক, ছেলেটি গম্ভীর হয়ে বলে। মিটু জিজ্ঞাসা করে, তিনজন একজন হলে কি হয় জানিস তো? জানি, শক্তি বাড়ে, বড় শক্তি হয়। এক হলে লড়াইয়ের শত্রু হারে। সাবাস, তোকেই হবে। ফেরার সময় ছেলেটি আলীর কাছ থেকে এক শিশির কেরোসিন চেয়ে নিয়ে আসে। বলে, আমি গায়ে খেটে তোমার তেলের দাম শোধ দেব। আলী ভাই, এইটুকু তেলের দাম শোধ দিতে হবে না। হ্যাঁ, দিতে হবে। আমরা জানি তুই ভালো একটা কিছু করার জন্য তেল নিয়েছস। মিটুকে সমাপ্ত করলো আলী। দুজনে গভীর চোখে ওর দিকে তাকিয়ে থাকে। ও হেসে মাথা নেড়ে পথে নামে। পুরা ঘুরে ফিরে বুধা বাঁশের লাঠির মাথায় শুকনো পাট জড়িয়ে মশাল বানায়। 4টা মশাল। গভীর রাতে পথে নামে ও। গাছগাছালির ঝোপঝাপে আড়ালে চুপি চাপি আহাদ মুন্সির বাড়ির দিকে এগুই। গোয়াল ঘরের পেছনে কচুর ঝোপ আর কলা গাছের পেছনে বসে শিশির কেরোসিন ডালে 4টি মশাল ভিজিয়ে নেই। তারপর দেশলাই ঢুকিয়ে আগুন জ্বালিয়ে বড় মশালটা ছুঁড়ে মারে আর চালায় ঘরের উপর। একটা কাছারি ঘরের উপর, আর একটা রান্নাঘরের উপর, অন্যটা গোয়াল। দাউ দাউ জ্বলে ওঠে ছনের চালা। মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। কুবান্ত মানুষগুলোর জীবন নিয়ে বেরিয়ে আস্তে আস্তে ব্যস্ত হয়ে ঘর বাঁচানোর খেয়াল কারণে অল্পক্ষণের মধ্যে বসত বাড়ি পুড়ে ছাপ। মশাল ছেড়ে ও আর অপেক্ষা করেনি। সবাই যখন ছুটাছুটি করে কান্নাকাটি ব্যস্ত, তখন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পালাতে থাকে। অল্পক্ষণে ফিরে আসে পুরা ঘরে। একটু পর পায়ের শব্দ শুনে ও ফিসফিসিয়ে বলে, কে ওখানে? জয় বাংলা। ও বুঝে যায় আলীর কণ্ঠ। আবার ধ্বনি হয়, জয় বাংলা। ওটা মিটুর কণ্ঠ। জয় বলে বাংলা বলে ও নিজেও বেরিয়ে আসে। ওরা দুজন জড়িয়ে ধরে ওকে। আলী বড় এক বোতল কেরোসিন ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এই বোতলটা রাখ, দরকার মতো কাজে লাগাবি। এখন থেকে তোর নতুন নাম জয় বাংলা। তুই আমাদের শক্তি, আমাদের জয় বাংলা। জয় বাংলা বলে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। ছেলেটি হি হি করে হাসে। ওর বুকের ভেতর প্রাণের জোয়ার উত্থাল পাথাল বোঝায়। হাসতে হাসতে খুশিতে, ওহ মা গো, এমন খুশি আমার জীবনে আর আসেনি। বাবা মা ভাই বোন মরে যাওয়ার পর আমি তো জানতাম না যে খুশি কি। জয় বাংলা। খুশি যা হয়েছিল তো ঠিক আছে, তবে বলে যাস না যে এখন কাজের সময়। হা হা, জানি সামনে আমাদের অনেক কাজ, কঠিন কাজ, বড় কাজ। ও আবার হি হি করে হাসে। ওর হাসিতে তারায় ফুল ফোটে। আলী আর মিটু বিসমিল্লাহির রহমানির রহিম। কাকতরা উপন্যাসটি আমি পড়ছি। কাকতরা উপন্যাসটি লিখেছেন সিলনা হোসেন। আলী আর মিটু মুগ্ধ হয়ে ওকে দেখে। আমরা চলে যাচ্ছি জয় বাংলা। আহাদ মুন্সি আমাদের ছাড়বে না। ঠিক সন্দেহ করবে, আজ রাতে পালাবো, তুই সাবধানে থাকিস। তুই তো ছোট, তোকে এখন সন্দেহ করবে না। মিটু ওকে জড়িয়ে ধরে। আমি বলি, আমরা মুক্তি বাহিনীতে যোগ দিতে যাচ্ছি। এই মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। সময় মতো আসবো জয় বাংলা, তুই বই পাইস না। আমি তোমাদের জন্য তৈরি হয়ে থাকবো। যখন আসবে দেখবে আমি রেডি। সাবাস, তোকে দেখেই বুঝতে পারছি যে দেশটা স্বাধীন হবে। তোকে দেখে আমার সাহস বেড়ে গেছে। এখন আমাদের মরতেও বই নেই। দুজনের অন্ধকার মিলিয়ে যায়। ওর মনে হয় অন্ধকার ওদের বুকে টেনে নিল, আড়াল করে দিল সৈনিকগুলো চোখের সামনে থেকে। ওরা চলে গেলে সেই রাতে আর ঘুমাতে পারে না। কড়ই গাছের নিচে বাঁশের মাচাটার উপর চিৎপাত হয়ে শুয়ে থাকে, আকাশের হাজারো নক্ষত্র দেখে। আজ ওর নাম রেখেছে জয় বাংলা। এক তীব্র আনন্দে ওকে এমন করে ভরিয়ে রেখে যে ওর বলে যায় দুঃখ বেদনার কথা। ও ঘুমিয়ে পড়ে। ভোরবেলা আহাদ মুন্সির
বড় ছেলে ওকে কান ধরে টেনে তোলে। ও ঘুম জড়ানোর চোখে মতিউরের দিকে তাকায়। ওই শুয়োরের বাচ্চা, ওঠ শুয়োরের বাচ্চা। ও ঠিক মতো চোখ খুলে। আলী কোথায়? জানি না। তুই জানিস? বল। কেমন করে জানবো? আলী আমার কে? ও কি আমার মায়ের পেটের ভাই? ইস, রং দেখাচ্ছে, একটা পিচ্চি শয়তান। আমাদের বাড়িতে আগুন দিয়েছে কে? আগুন? আগুন কি? জানি না। মতিউর রেগে মেগে ওকে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠানোর সঙ্গে সঙ্গে ও দুপা পিছিয়ে গিয়ে আগুন আগুন বলে চিৎকার করতে করতে নদীর ডালু বেয়ে নেমে যায়। অনেকখানি নেমে গিয়ে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকায়, দেখে মতিউর একইভাবে দাঁড়িয়ে আছে। ওর আচরণ হদিশ করে উঠতে পারে না। ছেলেটি ওর দিকে তাকিয়ে জিভ বের করে বেঞ্চি কাটে, তারপর কাকতুরা সেজে দাঁড়িয়ে থাকে। মতিউর নদীর পাড়ে দাঁড়িয়ে ওকে গালাগাল করে, তোর সামনে খারাপ দিন আছে বোধা, তোকে পেলে আমি চিবিয়ে খাবো, বান্দর একটা, মনে রাখিস। মতিউর লোক জড়ানো হয়। একজন বলে ওকে মাফ করে দেন। ও কি মাথা ঠিক আছে? বাপ মা মরা। আরে রাখেন বাপ মা মরা, বাপ মা যে আর কারো মরে না। মতিউর প্রচন্ড রেগে ফুসতে ফুসতে চলে যায়। ওদা নির্বিকারে দাঁড়িয়ে থাকে। ওর গার কাত করা, মাথার উপর শুকনো পাতায় জড়ে পড়ে। কেউ জানে না ও কখনো ওর কাকতরা ভঙ্গি থেকে সরে আসবে। পরের দিন গায়ের রাজাকার কমান্ডার বাড়িতে আগুন লাগে। পুরো যায় সবগুলো ঘর, শুধু মানুষের জীবন বাঁচে আর গরু ছাগল বাঁচানো যায় না বাড়ির লোকজন। রাজাকার কমান্ডার কাজের মেয়েটিকে আচ্ছা করে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল। তার ধারণা কাজের মেয়েটি রান্না করার পরে নিশ্চয় পাট খড়গুলো চুলার পাশে রেখে দিয়েছিল, সেখান থেকে আগুন লেগেছে। বাড়ির বাইরে জাম গাছের নিচে বসে মেয়েটি অনেকক্ষণ কাঁদল। বুধা মেয়েটিকে দুটি জিলাপি দিয়ে বলল হা। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমি পাট করে চুলার পাশে রাখিনি বুধা, আমি জানি না কিভাবে আগুন লাগলো। বুধা ওর পাশে বসে, তারপর কোমরে গুজে রাখা মলমটার ছোট কৌটাটা ওর হাতে দিয়ে বলল, যেখানে সেখানে কেটেছে সেখানে লাগিয়ে দে মলম। হা, তোর জন্য এনেছি। রাজাকার কমান্ডার যখন তোকে মারছিল তখনই বুঝেছিলাম যে এই মলমটা তোর লাগবে, লাগিয়ে দে, জ্বালা পোড়া কমবে। আহারে যুদ্ধের জন্য আমাদের কত কিছু সইতে হয়। যুদ্ধ? মেয়েটি অবাক হয়ে ওর দিকে তাকায়। যুদ্ধ কোথায়? আগুন লাগা কি যুদ্ধ? দেখ এইরকম। তাই আমি এমনি বললাম। তোর নাম কি রে? ফুলকলি। তোর নাম কি রে? আমার নাম ফুলকলি। চল আমার সঙ্গে। কোথায়? আতাফুপুর বাড়িতে। এখানে গিয়ে একটু ঘুমিয়ে থাকবি। এখন গেলে ওরা আমাকে মারবে। মারবে না, ওরা এখন ঘর দুয়ার নিয়ে ব্যস্ত। এদের মেজাজ ঠান্ডা হোক, তারপর আসবি। তোর তো কেউ নেই, কোথায় বা যাবি? আয়। ওটা ফুলকলির হাত ধরে টানে। দুজনের সবার চোখ এড়িয়ে পথে নামে। যেতে যেতে ছেলেটি বলে, তোর কি খুব কষ্ট হচ্ছে ফুলকলি? মলম লাগানোর পর জ্বালা কমেছে? যুদ্ধের সময় কত জ্বালা যে সইতে হয়। তুই বারবার যুদ্ধের কথা বলছিস কেন? তুই কি যুদ্ধ করেছিস? হ্যাঁ। কার সঙ্গে? শত্রুর সঙ্গে। শত্রু? তাহলে তুই কি? আগুন আগুন আগুন, আমাদের চারদিকে আগুন। আয় দৌড়াই। বোধা ফুলকলির হাত ধরে হ্যাচকা টান দেয়। মেয়েটি হুচুটকে খেতে খেতে সামলে নেই। এক সময় দম নেওয়ার জন্য দাঁড়িয়ে বলে, আমি সব বুঝতে পেরেছি বোধা, আমি তোর শত্রু নই। আমি তো জানি তুই আমার শত্রু নস। আমার দুজন এক। এই বাড়িতে কিছু ঘটলে আমি তোকে জানিয়ে দেব। ফুলকলি, এখন থেকে তোকে আমিও জয় বাংলা বলে ডাকবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বলতে বলতে ফুলকলি আমার দিকে ছুটে দে, আবার ছুট দে। এবার ওদের দম ফুরানা। ওরা এক দূর আতাফপুর বাড়িতে এসে উঠে। ফুলকলি ফিসফুস বলে, এখন থেকে তোকে আমি যোদ্ধা ডাকবো বোধা। ডাকিস, তবে একা পেলে সবার সামনে ডাকিস না। আচ্ছা। ফুলকলি ওর দিকে কৃতজ্ঞতা
দৃষ্টিতে তাকায়। বুধা চেঁচিয়ে ডাকে, ফুফু ফুফু, আমি এসেছি, খুব ভালো করেছিস। উমা, ফুলকলি যে তোদের বাড়িতে না? সেদিন ভোরবেলা আতা ফুফু রান্না করে বসে পেট ভরে পান্তা ভাত খাই, কি আনন্দ। অনেকদিন পরে আতা ফুফুর উঠানে ও কাকতুরা হয়ে দাঁড়িয়ে থাকে। বলতাটা কানের পাশ দিয়ে উড়ে গেলেও মনে হয় বলতাটা ডাকের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে উঠেছে। শব্দটা অন্যরকম, আগে শুনিনি। একটা কি যুদ্ধের শব্দ, রাইফেলের শব্দ, চিনে গেছে মেশিন গান, কেমন তাও জানে। এসব মিলিয়ে সে শব্দ হয়, সেটা বুঝি যুদ্ধের শব্দ। কাছ থেকে এই শব্দটি ওর শোনা হয়নি। ঠিক যে সময় রাজাকার কুদ্দুস ওর সামনে এসে দাঁড়ায়। তোর মনে কি খুব আনন্দ? কাকতোরা সেজেছিস কেন? ও হিহি করে হাসে তোরে। ওর কাকতোরা ভঙ্গিটা আর ঠিক থাকে না। তোর শরীরের বাঁকুনি ওঠে। হাসছিস কেন? তোর হয়েছে কি? কমান্ডার বাড়ি করেছে, তাতে গায়ের মানুষ সবাই দুঃখ করেছে, আর তুই হাসছিস ঢং করে। আবার কাকতোরা সাজা হয়েছে, হাসবে না কেন? কাকতোরা কি মানুষের মতন লাগে না? বানর একটা, ঠিক তোমার মতন। আমি তোমার মতন হয়েছি, কি আনন্দ দেই। নৌকায় চড়াও হেউ হে। কুদ্দুস কষে থাপ্পড় মারার জন্য হাত তোলার আগে লাফ দিয়ে সরে যায়। হাতের কাছে পেলে তুলে একটা আছাড় দেব। শয়তান, মিঠু কোথায় বল? নদীর তলে খুঁজে দেখো। আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি ওদের গার্জিয়ান? শুয়োরের বাচ্চা, মেশিন গান বল। আমার নাম মেশিন গান, হারামজাদা। কুদ্দুস ওকে তাড়া করে। ও লাফ দিয়ে ছুটে কচুরিপানার পুকুরে ঝাঁপিয়ে পড়ে এক ডুবে ওপারে গিয়ে ওঠে। মাথার সঙ্গে লেগে থাকে কচুরিপানা, ওকে অন্যরকম দেখায়। ও মাথায় থেকে কচুরিপানা সরায় না, ভাবে ফুলকলির সামনে থাকলে হেসে গড়িয়ে পড়তো, বলতো তুই একটা বাল্যক, থলথলে চর্বি বেড়া শরীর। ফুলকলি অনেক দুঃখ। দেশটা স্বাধীন হলে ফুলকলির আর দুঃখ থাকবে না। ওর ভেতরে দেশ স্বাধীন করার জোশ জেগে ওঠে। পরের দিন অনেক রাত একজন মুক্তিযোদ্ধা আসে ওর কাছে, চুপি চুপি ডাকে, জয় বাংলা। ওর সাড়া দেয় না। ঘুমের নিঃসার, ঘুমের ভেতর স্বাধীনতার স্বপ্ন ওকে এক আশ্চর্য দেশে নিয়ে যায়। সেখানে ওর আর ফুলকলি হাত ধরাধরি করে হাঁটছে। চারদিকে ফুল পাখিতে ভরা। হাজার প্রজাপতি উড়ে বেড়ায়। উঠ ধরার জন্য চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। অন্যদিকে ফুলকলি শত শত প্রজাপতি ধরে ওর কুচর ভর্তি করে ফেলে। ফুলকলি উজ্জ্বল মুখে ঘুরে বেড়ায়। তারপর এক সময় ওর কাছে এসে বলে, বোধা, এসব প্রজাপতি তোর জন্য আমি এনেছি। তুই যে আমার জন্য একটা যুদ্ধ জিতেছিস। ও চেঁচিয়ে বলে, আমি জিতেছি? হ্যাঁ, হারে জিতেছি। দেখ চারদিকে কেমন বাজি ফুটছে, দেখ তোর মাথায়। ও দেখতে পায় ওর পুরো শরীরে প্রজাপতির জামার মতন সেটে আছে। ও ভীষণ খুশিতে হয়ে একটা প্রজাপতি ধরে আকাশে উড়াতে থাকে। ফুলকলি হাততালি দেয়। তখন ওর ঘুম ভেঙে যায়। কে যেন ওকে ডাকছে, বঙ্গবন্ধু, এই মেশিন গান। ও দম মরিয়ে উঠে বসে। আশ্চর্য, গড়ে তো আলু কেন? রাত না দিয়ে এই যুদ্ধে উঠে আয়। কিরে, তোর ঘুম কি ভাঙ্গিনি? আমার ডাক কি তোর কানে পৌঁছে না? আশ্চর্য, কার কণ্ঠ? বলতাটা কি কানের পাশ দিয়ে উড়ে গেল? চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি তো তোমাদের জন্য বসে আছি। এতদিন আসনি কেন? আমার কাছে পৌঁছাতে তোমাদের এত সময় লেগেছে কেন? চুপ করে আসিস কেন? কাকতোরা ও হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। ওকে দুহাত বুকে জড়িয়ে ধরে মুক্তিযুদ্ধ শাহাবুদ্দিন তো ছবি আঁকে, আর্ট কলেজে পড়ে। তাহলে শাহাবুদ্দিনও যুদ্ধ করেছে? যুদ্ধ বোধা শাহাবুদ্দিনকে সেলুট করে। শাহাবুদ্দিন বুড়ো কুচকে বলে, কিরে, সেলুট করলি কেন? আপনি তো মুক্তিবাহিনীর কমান্ডার, সেলুট করবো না? কি যে বলেন। ঠিক আছে, তুই একটা বাহাদুর ছেলে, আমি শুনেছি। ছেলেটি হাসতে হাসতে থাকে। তারপর শাহাবুদ্দিন হাত ধরে মাচানের উপর বসে আলী আর মিঠুর কাছে। তারপর
তারপর শাহাবুদ্দিন হাত ধরে মাচার উপর বসে, আলিয়ার মিঠুর কাছে তোর কথা শুনেছি, তুই তো এই গায়ের, একাই যুদ্ধ করছিস। যুদ্ধ? আমি? হারে, এই যে বাড়িগুলো পুড়িয়েছিস এটাও যুদ্ধ। এবার বড় যুদ্ধ হবে। সেটা কি? মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দেব আমরা, তুই থাকবি আমার সঙ্গে। একই করার কাজটা তোকে করতে হবে। এ আর এমন কি কাজ? কঠিন কাজ। খুব পারবো, জানি তো তুই পারবি। শুন, কইটা সেটাই পাহারা দে, কয়জন তাঁবুর ভেতরে থাকে, মেশিন গানটা কোথায় ফিট করা লেগেছে, সব খবর নিয়ে আসবি। আমি আবার সেদিন পরে আসবো। যা, ঘুমিয়ে পড়। কিভাবে ফেরবে? নৌকায় নদী পেরিয়ে চলে যাবে। বই পাস না? ছেলেটি আবার নিজের ঘরের বিছানায় ফিরে আসে। গুটিসুটি শোয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে ওর মনে হয়, বই কি, সে তো কবেই ভুলে গেছে। নতুন করে আর বই কি আছে ওর জীবনে? এখন তো ওর জীবনের চারদিকে তাক ডুমা ডুম ডোল বাজছে। এই বাজনার নিচে ওর বই চাপা পড়ে গেছে। ওকে আর বইয়ের বোধ ধরতে পারবে না, বরং ও এখন ওর শৈশবের আনন্দের দিনগুলো খুঁজে পায়। যখন বাবা মা বেঁচে ছিল সেসব দিন, কতদিন বাবার সঙ্গে হাটে গিয়েছিল, ইলিশ মাছ কিনেছিল, মা রান্না করেছিল, ইলিশের গন্ধ ওর ভাই বোনেরা বসে থাকতো চুলার পাশে। শীতকালে মা বাবা পিঠা বানাতো, কি আনন্দ ছিল সেই সব দিন। স্বাধীনতার স্বপ্নে ও আবার সেই সব দিন আনন্দ ফিরে পেয়েছে। এখন ওর আর কোনো ভাবনা নেই, মরণেরও বই নেই। পরদিন এক দাদা পেয়ারা নিয়ে মিলিটারি ক্যাম্পে যায়। গায়ের স্কুল ঘরটা দখল করে ওরা ক্যাম্প বানিয়েছে। সামনে মাঠে বেশ কতগুলো তাঁবু টাঙ্গানো। ও এত দূর থেকে তাঁবু দেখতে পায় না, কিন্তু দৃশ্যটা ওর মাথায় আছে। দুপাশে ধান ক্ষেতের ভেতর দিয়ে সোজা চলে যাওয়ার লম্বা পথটা পেরিয়ে ডান দিকে এগুলো স্কুল ঘর। মা বাবা মরে যাওয়ার পর থেকে ওর স্কুল বন্ধ। ওর মধ্যে 2 বছর পেরিয়েছে, স্কুলের স্মৃতি ও মনে করতে চায় না। ওর বুকের ভেতর বন্ধ করে রেখেছে। চমৎকার নকশা করা রঙিন একটা বাক্স আছে ওর বুকের ভেতর। গত 2 বছরে সে বাক্স খোলা ওর হয়নি। এখন ওই স্কুলের দিকে যত এগোচ্ছে ততই মাথার ভেতর বলতার শব্দ তীব্র হয়ে উঠেছে। 2 বছর কত হাজার ভাই স্কুলের আশেপাশে ঘুরেছে, স্কুলের মাঠে ফুটবল খেলেছে, রাতে স্কুলের বারান্দায় ঘুমিয়েছে, আর দোকান ভরে গনিয়েছে ঘন্টায় ঢং ঢং শব্দ। আশ্চর্য, মাথার ভিতর প্রবল শ্রাবণ মাস, রাত ভরা বৃষ্টি। ও ডান হাতের উপর মাথায় রেখে স্কুলের খেলায় মাটির দিকে তাকিয়ে শুয়ে আছে। কঠিন রাত, শেষ হবে না বুঝি। সেদিন ওর কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। মৌলভী সাহেব বলেছেন কিয়ামতের দিন মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। এমন বৃষ্টির মুখর শ্রাবণের রাতে ওর কিয়ামতের দিনের সূর্যের কথা মনে পড়েছে কেন? সূর্য কি শব্দ করে? বৃষ্টির শব্দ নয়, চারদিকে তুমুল গন্ঠায় ধ্বনি, ঢং ঢং ঢং। কবে তো স্কুলের দিনগুলো শেষ হয়ে গেছে। তুমুল গন্ঠার ধ্বনি টেনুকে টানে। শ্রাবণ মাসের প্রবল বৃষ্টির ও দুচোখে বেরিয়ে বেড়াতে থাকে। ও মুছে না। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম স্কুলের দিকে যাচ্ছে। মাথার উপরে হাহা দুপুর চড়া রোদ। ও জানে এই যুদ্ধের সময় আবার শ্রাবণ মাস এসেছে, বৃষ্টি নেই। চড়া রোদে ওর শরীর ঘামতে থাকে। জামার পকেটে পেয়ারা, কোমরের গজায় পেয়ারা ডাসা। ওভাবে একটা পেয়ারা কি খাবে? ভাবতে ভাবতে অনেকটা পথ চলে আসে। পেয়ারাগুলো তো হাতের বন্দুক নিয়ে লোহার কুপির মাথায় দাঁড়িয়ে থাকা লোকগুলো ওই জন্য নিয়েছে, ওদের সঙ্গে পেয়ারা খাওয়ার আড্ডা জমিয়ে তুলবে বলে না, এতে ডাসা পেয়ারা সংগ্রহ করা। নদীর ধারে গাছগুলো পেয়ারা খেয়ে তো ওর রাত কেটে যায়। বেশ গান গাইতে গাইতে এগিয়ে থাকে, এগিয়ে চঞ্চল হয়ে ওঠে। আশ্চর্য, এত কাছ থেকে সৈনিকগুলোকে ওর দেখা হয়নি। ওদের চোখে চোখে পড়লে ওর দৃষ্টি মানুষের মনে হয় না। ক্যাম্পে পৌঁছে ওর প্রথমে নিজের একটা পেয়ারার কামড় দেয়,
আর একটা পেয়ারা এগিয়ে দিয়ে প্রথম সৈনিকটির দিকে ইশারায় বলে, খাবে? লোকটা দাঁত পিহিলে হেসে পেয়ারাটা ছু মেরে নিয়ে নেন ওর হাত থেকে, কামড় দিয়ে বলে, বাহ, আচ্ছা, বাহ মিঠা, আহ হাই। ছেলেটি সবগুলো পেয়ারা বের করে মাটিতে ফেলে দেয়। আশপাশ থেকে আরো 2-4 জন সেটা এগিয়ে আসে। দুজন পেয়ারাগুলো ওর হুমড়ে খেয়ে পড়ে, গালগুলো কাঁচতে থাকে। 3-4টা তুলে নিয়ে একজন জিজ্ঞাসা করে, তুমকো নাম ক্যা? ও বিগলিত হেসে উত্তর দেয়, কাকতোরা। ক্যা বাত ক্যা? কাক বাকিটুকু আর উচ্চারণ করতে পারে না। হেসে গড়িয়ে পড়ে সবাই। একজন ওর পিঠ চাপড় দেয়, ওদের পাশে পা ছড়িয়ে বসে চারদিকে দেখতে থাকে। ক্যাম্পের প্রতিটা জায়গা ক্ষিপ্ত দৃষ্টিতে পরিমাণ করে। লোকগুলো বেশ মনোযোগ দিয়ে পেয়ারা খাচ্ছে। রোদের গরমে ওদের গাল বেরিয়ে ঘাম পড়েছে। ওর হাসি পায়, হা হা করে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সি ওর সামনে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, এই বেয়াদব, হাসিস কেন? লোহার টুপি কি মানুষের মগজে খায়? কি বললি? আহাদ মুন্সি বুড়ো কোচকে তাকায়। ও আবার একই কথা বলে। আহাদ মুন্সি চোখ লাল হয়ে ওঠে। সেদিন তুই আমার সঙ্গে বেয়াদবি করেছিলি, আজও করলি। তোর নাকতুরা ঠিক করে বল, কাকতুরা। বলতে বলতে ও হেসে গড়িয়ে পড়ে। তারপর সুর করে বলতে থাকে, লোহার টুপি মানুষ খায়, মানুষ খায়। আহাদ মুন্সি চেঁচিয়ে উঠে, পাগল না ছাই, আস্তা বদমাস একটা। এই ওকে কাকতুরা বানিয়ে রাখ। আহাদ মুন্সির সঙ্গে 3 জন রাজাকার ছিল। ওরা খুব মজা পায়। শক্ত করে 2 হাত চেপে ধরে 2-4টা জাকুনি দিয়ে বলে, আর বদমাস করবি তুই জানি মেরে ফেলবো। ঘুম দেখেছস, কিন্তু ফাঁদ দেখিনি ছাদ। ওরা ওকে কাকতুরা বানানোর উৎসব মেতে উঠে। হাত ধরে টেনে নিয়ে যেতে চায় মাঠের মাঝখানে। ও এক চটকায় হাত ছেড়ে নিয়ে বলে, আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমি তো খেটে যেতে পারি, বই পেয়ে আমি পালাই না। ইস, বড় বড় কথা বলবো না? বাপ মা ভাই বোন সব তো হয়েছে, খবরদার বাজে কথা বলবো না। ইস, নবাব হয়েছে, মারবো এক থাপ্পড়। মারো না, মেরে ফেলো। লোকে জানুক যে আমি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছি। কি বললি? যা বলেছি তো দোকান দিয়ে শুনেছে, আবার কি? তখন একজন ওর গালে ঠাস করে চড় মারে। উড়ুকে দাঁড়িয়ে বলে, আমি সুদ নিতে জানি। আবার কথা। দুজন ওর 2 হাত চেপে ধরে, অন্যজন পা ধরে করে নেই। বলে, 3 জন মিলে একজনকে মারছ, লজ্জা করে না? লজ্জা কিসে? মেরে বুট করে ফেলবো। এখন বুঝবি। আজ ছেড়ে দিলাম। বাপ মা মারা ছেলে বলে রেহাই তুলি। পুরো একে মাঠের মাঝখানে এনে দাম করে ফেলে দেয়। ও নড়ে চড়ে না, উঠে দাঁড়ায় না, চিত হয়ে শুয়ে থাকে, চোখ বোঝা। ওরা মাঠের মাঝখানে একটা বাঁশ পুঁতে বাঁশের সঙ্গে শরীরটা বাঁধে, আর একটা বাঁশের উপর রেখে ওর ডান হাত, অন্যটি বা হাত ও গায়ের জামাটা বেঁধে দেয় মাথায়। তারপর রান্না করে থেকে হাড়ির নিচে কালি এনে মুখে লাগায়।